বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের সৌরজগতে এমন একটা জগৎ আছে যেখানে আমাদের পৃথিবীর সমস্ত সমুদ্রের তুলনায় বেশি জল আছে, কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে একসাথে হাজার হাজার আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, বরং এটা হলো বৃহস্পতি এবং তার অদ্ভুত সব উপগ্রহের কাহিনী। বৃহস্পতির উপগ্রহে ঠিক কী কী রহস্য লুকিয়ে আছে জানার জন্য আপনারা তৈরি তো? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভয়েজার মিশনস দ্য গ্র্যান্ড ট্যুর। 1977 সালে গ্রহগুলো একটা রেয়ার অ্যালাইনমেন্টে আসতে চলেছিল। যদি কোনো স্পেসক্রাফটকে সঠিক সময় লঞ্চ করা হয় তাহলে একটা গ্রহের গ্র্যাভিটিকে ব্যবহার করে সিলিং শটের মতো পরবর্তী গ্রহে যাওয়া সম্ভব হয়, যাকে বলা হয় গ্র্যাভিটি অ্যাসিস্ট। নাসা এই গ্র্যান্ড ট্যুরকে কাজে লাগানোর জন্য দুটো যমজ স্পেসক্রাফট তৈরি করেছিল, ভয়েজার 1 এবং ভয়েজার 2। তাদের মিশন ছিল বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে এক্সপ্লোর করা। 1979 সালে যখন ভয়েজার 1 এবং ভয়েজার 2 বৃহস্পতির কাছে পৌঁছায় তখন তারা আমাদেরকে এই গ্যাস জায়েন্টের প্রথম হাই রেজলিউশন ছবি পাঠায়। আমরা প্রথমবার বৃহস্পতির ডায়নামিক অ্যাটমসফিয়ারকে এত সামনে থেকে দেখি, যেখানে তার অদ্ভুত প্যাটার্ন, হোয়াইট জোন এবং লাল ও বাদামি রঙের বেল্ট দেখতে পাই, যার স্পিড প্রতি ঘন্টায় 600 কিলোমিটারের থেকেও বেশি ছিল। আজ আমরা এই ছবিগুলোকে সেভাবে গুরুত্ব না দিলেও সেই সময় জেপিএল এর ল্যাবে এই ছবিগুলো দেখার জন্য ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের অনেক পরিশ্রম করতে হয়েছিল। যখন বৃহস্পতির প্রথম ছবি সামনে আসে তখন সবাই চুপ হয়ে যায়, কারণ তারা আগে কখনো এত জটিল, এত গতিশীল এবং এত সুন্দর সামুদ্রিক ঝড় দেখেনি। ভয়েজারই আমাদের প্রথম বৃহস্পতির ওয়েদার রিপোর্ট দিয়েছিল। সে গ্রেট রেড স্পট অনেক সামনে থেকে দেখেছিল আর প্রথমবার টাইম ল্যাপস রেকর্ড করেছিল। এই সব কিছু দেখে এটা স্পষ্ট হয়ে যায় যে এই গ্রেট রেড স্পট নিঃশ্বাস নিতে থাকা জীবন্ত একটা ঝড় ছিল, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছিল আর নিজের রাস্তায় আসা ছোট ঝড়কে একটা রাক্ষসের মতো গিলে নিচ্ছিল। আমরা প্রথমবার বৃহস্পতির বায়ুমণ্ডলকে একটা স্থির ছবির মতো নয়, বরং একটা অশান্ত এবং জীবন্ত সিস্টেমের মতো দেখেছিলাম। শুধু তাই নয়, ভয়েজার বৃহস্পতিতে অরোরাও দেখেছিল, যেটা পৃথিবীর নর্দার্ন লাইটের তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী ছিল। পাশাপাশি এমন একটা জিনিসও দেখা যায় যেটা কেউ কল্পনাও করতে পারেনি, আর সেটা হলো বৃহস্পতি বলয়। বন্ধুরা, বৃহস্পতির সম্পর্কে এই সমস্ত তথ্যগুলো কিন্তু 500 চরিত্র মাত্র। সিনেমার আসল চরিত্র তো বৃহস্পতির উপগ্রহ। নাম্বার 1, এ মুন অন ফায়ার। বৃহস্পতির সবথেকে বড় 4টি উপগ্রহকে গ্যালিলিয়ান মুন বলা হয়। এর মধ্যে সবথেকে ভিতরের উপগ্রহটা হলো আয়ো। ভয়েজারের আগে বিজ্ঞানীরা ভাবতেন যে আয়ো আমাদের চাঁদের মতো একটা ঠান্ডা, পাথুরে এবং মৃত জগৎ হবে। কিন্তু যখন ভয়েজার 1-এর পাঠানো প্রথম ছবি প্রসেস হচ্ছিল তখন নাসার জেপিএলে একজন নেভিগেশন ইঞ্জিনিয়ার লিন্ডা মোরাবিটো অদ্ভুত কিছু প্রত্যক্ষ করেন। ছবিতে আয়ের ধারে একটা ছোট অজানা দাগ ছিল। প্রথমে তার মনে হয়েছিল যে এটা ছবির কোনো ত্রুটি। যখন তিনি ছবিটাকে ভালো করে দেখেন তখন তিনি বুঝতে পারেন যে সেটা একটা 300 কিলোমিটার উঁচু ছাতার আকারের বিস্ফোরণ ছিল। আসলে সেটা একটা সক্রিয় আগ্নেয়গিরির অংশ ছিল, যেটা মহাকাশে লাভা এবং গ্যাস নিক্ষেপ করছিল। এটা বিজ্ঞানের ইতিহাসে একটা ইউরেকা মোমেন্ট ছিল। আমরা প্রথমবার পৃথিবীর বাইরে অন্য কোনো জায়গায় সক্রিয় আগ্নেয়গিরি দেখেছিলাম। ভয়েজার পরবর্তী সময় আরও এগিয়ে যায় এবং আয়োতে আরও 8টা নতুন সক্রিয় আগ্নেয়গিরি খুঁজে বের করেছিল। আজ আমরা জানি যে আয়োতে 400-র অধিক সক্রিয় আগ্নেয়গিরি আছে, যেটা তাকে আমাদের সৌরজগতের সবথেকে সক্রিয় অ্যাক্টিভ ভলকানিক অবজেক্টে পরিণত করেছে। কিন্তু এত ভলকানিক অ্যাক্টিভিটি হয় কেন? এর উত্তর হলো বৃহস্পতির শক্তিশালী গ্র্যাভিটি এবং একটা বিশেষ ঘটনা যাকে বলা হয় টাইডাল হিটিং। বৃহস্পতি আয়োকে নিজের দিকে টানে, কিন্তু আয়োর পিছনে উপস্থিত আরও দুটো বড় উপগ্রহ ইউরোপা এবং গ্যানিমিড তাকে অন্য দিকে টানতে থাকে। এই গ্র্যাভিটেশনাল সংঘর্ষের কারণে আয়োর অরবিট কিছুটা উপবৃত্তাকার। এটা একটানা প্রসারিত এবং নিষ্পেষিত হয়। এর ভেতরে এত সংঘর্ষ এবং উত্তাপ তৈরি হয় যে তার ভেতরের পাথর গলে যায় আর ম্যাগমা রূপে আগ্নেয়গিরি থেকে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। আয়োর পৃষ্ঠ সালফার এবং সালফার ডাই অক্সাইডে ঢেকে আছে, যেটা তাকে হলুদ, লাল, কমলা ও কালো রং প্রদান করে। এটা হলো এমন একটা জগৎ যেখানে সবসময় নতুন নতুন লাভা ভাসতে থাকে। নাম্বার 2, হিডেন ওশান। আয়োর এই আগ্নেয়গিরি থেকে ভয়েজার পরবর্তী উপগ্রহ ইউরোপার দিকে ক্যামেরা ঘোরায়, আর এখানে আগের থেকেও আরও বিস্ময়কর রহস্য উন্মোচিত হয়েছিল। ইউরোপার পৃষ্ঠ একদম মসৃণ বরফে ঢাকা ছিল, তবে তার মধ্যে অদ্ভুত ফাটল এবং রেখা ছিল। মনে হচ্ছিল যেন কেউ বরফের চাদরের উপরে ধারালো কিছু দিয়ে রেখা টেনে দিয়েছিল। সব থেকে অদ্ভুত ব্যাপারটা হলো ইউরোপাতে গর্ত ছিল না বললেই চলে।
এর একটাই মানে ছিল, আর সেটা হলো এই উপগ্রহের পৃষ্ঠ অনেক নতুন এবং এখানে এমন কিছু আছে যেটা ইউরোপার পৃষ্ঠকে একটানা নতুনের মতো উজ্জ্বল করে তুলেছে আর পুরনো দাগ মুছে ফেলেছে। ভয়েজার থেকে প্রাপ্ত ডেটার মাধ্যমে প্রথমবার এই ধারণাটার জন্ম হয় যে এই পুরো বরফের চাদরের নিচে একটা বিশাল সমুদ্র থাকতে পারে, কোনো তরল জলের সমুদ্র যাকে বৃহস্পতির টাইডাল হিটিং উষ্ণ রাখে। এই আবিষ্কারটাই পুরো খেলাটাই পাল্টে ফেলেছিল, কারণ যেখানে জল আছে সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। নাম্বার 3, দ্য আদার জায়ান্টস, গ্যানিমিড অ্যান্ড ক্যালিস্টো। ভয়েজার আমাদেরকে আয়োর আগুন এবং ইউরোপার বরফ দেখিয়ে দিয়েছিল, কিন্তু বৃহস্পতির আরও দুটো বিশাল উপগ্রহের সম্পর্কে তখনও কিছু জানা বাকি ছিল। এই দুটো উপগ্রহ হলো গ্যানিমিড এবং ক্যালিস্টো। গ্যানিমিড আমাদের সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ, এটা বুধ গ্রহের থেকেও বড়। ভয়েজারে পাঠানো ছবিতে দেখা যায় যে এর পৃষ্ঠ একদম অন্যরকম। কিছু অংশ পুরনো এবং গর্তে ভরা ছিল, তবে মাঝে একটা অদ্ভুত ধরনের রেখা ছিল। এটা একটা পাজেলের মতো ছিল। বিজ্ঞানীরা এই দুই ধরনের ট্রেনের নাম দেন ডার্ক ট্রেন এবং গ্রুপ ট্রেন। ডার্ক ট্রেন অনেক পুরনো বলে মনে হচ্ছিল, কিন্তু গ্রুপ ট্রেন অনেক নতুন বলে মনে হচ্ছিল যেন এই উপগ্রহের পৃষ্ঠ কোনো কারণে ফেটে গেছে আর নিচ থেকে স্বচ্ছ বরফময় ম্যাটেরিয়াল উপরে চলে এসেছে। এটা দেখে প্রথমবার অনুমান করা হয়েছিল যে গ্যানিমিডা হয়তো ভিতর থেকে অ্যাক্টিভ ছিল, তার কাছে একটা জটিল ভৌগোলিক ইতিহাস ছিল। বন্ধুরা, এরপর আছে ক্যালিস্টো, যেটা বৃহস্পতির সবথেকে বড় 4টে উপগ্রহের মধ্যে সবথেকে বাইরে আছে। এর পৃষ্ঠ সৌরজগতের সবথেকে পুরনো এবং সবথেকে বেশি গর্তযুক্ত পৃষ্ঠের মধ্যে অন্যতম। ভয়েজারের ছবিতে ক্যালিস্টোকে একটা গভীর বলের মতো মনে হচ্ছিল, যার মধ্যে অসংখ্য সাদা দাগ ছিল। এর পৃষ্ঠে এত গর্ত ছিল যে নতুন কোনো গর্ত তৈরি হলে সেটা পুরনো গর্তের উপরেই তৈরি হতো। এই উপগ্রহটা শেষ 4 বিলিয়ন বছর ধরে একই রকম আছে। ভয়েজার এই 4টি উপগ্রহের একটা ফ্যামিলি পোর্ট্রেট তৈরি করেছিল, যার মধ্যে একটা হলো আগুনের পিণ্ড আয়ো, দ্বিতীয়টা বরফময় আশা ইউরোপা, তৃতীয়টা অদ্ভুত গ্যাস জায়ান্ট গ্যানিমিড এবং চতুর্থ উপগ্রহ ক্যালিস্টো, যেটা পুরনো চিহ্নে ভরে আছে। তবে এদের আসল রহস্য এখনও পাথরের নিচে চাপা পড়ে আছে। নাম্বার 4, গ্যালিলিও স্পেসক্রাফট ইমেজ অফ ইউরোপাস কেওয়াস ট্রেন্স। গ্যালিলিও স্পেসক্রাফটের আসল ট্রাম্প কার্ড ছিল তার ম্যাগনেটোমিটার, যেটা ইউরোপাতে উপস্থিত গোপন সমুদ্রের তথ্যটাকে নিশ্চিত করে দেয়। যখন গ্যালিলিও স্পেসক্রাফট ইউরোপার সামনে পৌঁছায়, তখন তার ম্যাগনেটোমিটার বৃহস্পতির প্রধান ম্যাগনেটিক ফিল্ডে অস্বাভাবিক সমস্যা লক্ষ্য করে। এটা একমাত্র তখনই সম্ভব যদি বৃহস্পতির শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড ইউরোপার ভেতরে কোনো ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালে কারেন্ট জেনারেট করে। এবং বরফের নিচের সবথেকে ভালো উৎস কী বলুন তো? হ্যাঁ, একটা নোনা জলের সমুদ্র। নোনা জল ইলেকট্রিসিটির সবথেকে ভালো উৎস। গ্যালিলিও স্পেসক্রাফট বিজ্ঞানসম্মতভাবে এটা প্রমাণ করে দিয়েছিল যে ইউরোপার 15 থেকে 25 কিলোমিটার পুরু বরফের স্তরের নিচে একটা 60 থেকে 150 কিলোমিটার গভীর নোনা জলের সমুদ্র উপস্থিত আছে। গ্যালিলিও স্পেসক্রাফট গ্যানিমিডের দিকেও নজর দেয় আর নিশ্চিত করে যে এটা সৌরজগতের একমাত্র এমন উপগ্রহ যার নিজস্ব স্থায়ী ম্যাগনেটিক ফিল্ড আছে। এটা অনেক বড় একটা আবিষ্কার ছিল। এর মানে হলো গ্যানিমিড একটা উপগ্রহ হওয়ার পরেও ভেতর থেকে এটা একটা গ্রহের মতো। এছাড়াও গ্যালিলিও স্পেসক্রাফটের ম্যাগনেটোমিটার গ্যানিমিডের নিচে একটা নোনা জলের সমুদ্রের উপস্থিতি সম্পর্কে পোক্ত প্রমাণ দিয়েছিল। তবে সবথেকে বেশি বিস্মিত করেছিল ক্যালিস্টো। এটা হলো সেই উপগ্রহ যাকে সবথেকে বেশি বোরিং বলে মনে করা হতো। গ্যালিলিও স্পেসক্রাফট থেকে পাওয়া ডেটা সেখানেও একটা সমুদ্রের উপস্থিতির সংকেত দেয়। এটা একটা নতুন সম্ভাবনার জন্ম দেয়। হয়তো এই উপগ্রহের ভিতরে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পচে যাওয়ার কারণে উৎপন্ন উত্তাপই একটা সমুদ্রকে তরল রাখার জন্য যথেষ্ট। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত তথ্যগুলোকে আপনি আগে থেকে জানতেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ।